আমাদের চ্যানেলে আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে প্রত্যেক সপ্তাহে আমরা নিয়ে আসি নিত্য নতুন রহস্য রোমাঞ্চকর কাহিনী। আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখে লেখক গল্পে নানান রকম প্লট তৈরি করার জন্যে কল্পনার আশ্রয় নিয়ে থাকেন, যা কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে মান্যতা দেয় না। আজকের গল্পে অভিনয় করেছেন শুভাশিস, তড়িৎ, তানিয়া, দেবাদ্রিতা। অন্যান্য চরিত্র এবং গল্প পাঠে আমি সাহেব। চলুন তাহলে শুরু করি আধুনিক লেখক শ্রীকান্ত শর্মার কলমে এক রোমাঞ্চকর রোমহর্ষক তান্ত্রিকের গল্প, কালিরাম তান্ত্রিক ও সতীদাহ। বীরেন মুখার্জি একটুর জন্য বেঁচে গেল। বারান্দার মেঝেতে চাটাই পেতে ঘুমোচ্ছিল। দূরে রাখা ছিল একটা কেরোসিনের জার। হঠাৎই উল্টে যাওয়ায় জারের মুখের ঢাকনাটা খুলে যায়। জারে থাকা কেরোসিন তার গোটা শরীর ভিজিয়ে গড়িয়ে যাচ্ছিল জ্বলন্ত প্রদীপের দিকে। কেরোসিনের গন্ধে তার ঘুমটা হঠাৎ করে ভেঙে যাওয়ায় এই যাত্রায় সে বেঁচে গেল। ঘুম ভাঙতে আর একটু দেরি হলেই হয়তো সে জীবন্ত পুড়ে যেত। এর আগেও 3 বার সে আগুনের হাত থেকে বেঁচেছে। 1 মাসের মধ্যে বাড়ির 3 জন আগুনে পুড়েই মারা গেছে। প্রথমে তার মা রান্নাঘরে দাউ দাউ করে জ্বলে উঠেছিল। তারপর ধীরেন মুখুজ্জে মানে বীরেনের দাদা, ও তারপর বৌদি। বীরেন জানে এইসব তার মৃত স্ত্রী অপর্ণার আত্মার কাজ। অপর্ণার মৃত্যুর পর থেকেই তার পরিবারের উপর নেমে এসেছে কালো ছায়া, আর সেই ছায়া একে একে গ্রাস করছে পুরো পরিবারকে। বীরেন কৌতলায় জল তুলে নিজের গায়ে ঢালতে লাগলো। বারান্দায় এসে বসেছে বীরেনের পিতা আর ছেলে। সবাই মৃত্যুর প্রহর গুনছে। অনেক কবিরাজ, তান্ত্রিক, পূজারী এসেছিল। তাদের পূজা অর্চনা কোনো কিছুতেই কিচ্ছু হয়নি। বাড়ির চারিদিকে ধূপ, ধুনো, বেলপাতা, লেবু, লঙ্কা বাঁধা। বীরেন গা মুছে বারান্দায় বসে পড়ল। বেশিরভাগ এখন তাদের জেগেই কাটাতে হচ্ছে। পরের দিন সকালে বীরেনের মামা সুধাংশু মিশ্র সঙ্গে করে একজন তান্ত্রিককে নিয়ে বীরেনের বাড়িতে প্রবেশ করল। তান্ত্রিকের বয়স বেশি নয়। মাথায় জটা ধরা চুল, 1 মুখ দাড়ি, কপালে সাদা ছাই ও সিঁদুরের তিলক, গলায় একটা বড় রুদ্রাক্ষের মালা, 2 হাতের বাহুতে ও কোটিবন্ধনে রুদ্রাক্ষ বাঁধা, বাঁ হাতে একটা কমণ্ডুল, ডান হাতে একটা আঁকা বাঁকা ছড়ি। বাড়িতে প্রবেশ করার আগে তান্ত্রিক কমণ্ডুল থেকে জল নিয়ে দরজায় ছিটিয়ে দিল। ভিতরে প্রবেশ করতেই বীরেন ও তার পিতা প্রণাম করল তান্ত্রিককে। বীরেন বলল, আসুন বাবা, ভিতরে আসুন। বীরেনের বাবা ঘর থেকে একটা চেয়ার বার করে এনে বাইরে রাখল। কিন্তু তান্ত্রিক বাইরের বাম দিকের তুলসী স্থানটার সামনে গিয়ে বসল। তারপর কমণ্ডুলে তুলসী পাতা নিয়ে বিড় বিড় করে পুজো শুরু করল। জোর হাত করে দাঁড়িয়ে আছে 3 জন। পুজো শেষ করে উঠে দাঁড়াতেই বীরেনের মামা বলল, বাবা, বীরেনকে কি বাঁচানো যাবে না? তান্ত্রিক একবার বীরেনের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বলল, বীরেনের এখন কিচ্ছু হবে না। এর পরের মৃত্যু অন্য কারু। বীরেন আর বীরেনের মামা বীরেনের বাবার দিকে তাকালো। বীরেনের বাবার মুখটা পাংশু বর্ণ হয়ে গেল।
তান্ত্রিক গিয়ে চেয়ারটায় হেলান দিয়ে বসে বলল, মনমোহনের কিচ্ছু হবে না। বীরেন তান্ত্রিকের পায়ের কাছে এসে লুটিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার নাবালক সন্তানকে বাঁচাও বাবা, আমার জীবন যায় যাক, কিন্তু ওকে বাঁচাও। তান্ত্রিক বীরেনের মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে আগে সবটা ভালো করে জানতে হবে। আচ্ছা, একটু চিন্তা করে বলতো, তোর বউ কিভাবে মারা গেল? চোখ মুছতে মুছতে বীরেন বলল, সব তো ঠিকই ছিল বাবা, অপর্ণা সবাইকেই ভালোবাসত। হঠাৎ ডেঙ্গু হলো, আমি অনেক চেষ্টা করেও বাঁচাতে পারিনি। বেঁচে থাকতে এই পরিবারকে সে অনেক আপন করে নিয়েছিল। মারা যাওয়ার পর সেই পরিবারকে নিষ্ঠুরভাবে কেন শেষ করছে বুঝতে পারছি না। তান্ত্রিক মশাই গম্ভীরভাবে বলল, প্রেত যজ্ঞ করতে হবে, তবেই জানা যাবে। তার আগে আমি দুদিনের জন্য বাস্তু বেঁধে দিচ্ছি, তার মধ্যে কারুর কোনো অনিষ্ট হবে না। কিন্তু এই দুদিনের মধ্যে যদি ওই আত্মার কথা না জানা যায়, তবে তৃতীয় দিনে এই বাড়িতে যারা যারা থাকবে তারা কেউ বাঁচবে না, আমিও না। যা, হলুদ নিয়ে আয়। বাবা, ভাড়ার ঘরে হলুদ আছে, একটু নিয়ে এসো না। বীরেনের বাবা ঘরে ঢুকে গেল। কিছুক্ষণ পর এক মুঠো কাঁচা হলুদ নিয়ে এসে তান্ত্রিকের সামনে রাখল। তান্ত্রিক উঠে গিয়ে তুলসী তলায় একটা প্রদীপ জ্বালালো, আর সেই প্রদীপের আগুনে ওই হলুদ সমেত কিছু তুলসী পাতা ভালো করে পুড়িয়ে নিল। তারপর তান্ত্রিক মন্ত্র বলে সেই পোড়া হলুদ আর তুলসী পাতা কমণ্ডলের জল মিশিয়ে সারা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিল। তারপর বীরেনের কাছে এসে বলল, তুই চল আমার সাথে, প্রেত যজ্ঞ করতে হবে, এখানে হবে না। পাশে দাঁড়িয়ে ছিল বীরেনের মামা। সে বলল, বাবা, আমিও যাই আপনাদের সাথে। সঙ্গে সঙ্গে বীরেন বলল, না মামা, তুমি থাকো। গ্রামে লোকে ভয়েই বাড়ির কাছাকাছি এখন আসে না। হঠাৎ কোনো কিছু দরকার হলে বা কোনো বিপদ হলে একজনকে তো প্রয়োজন। তান্ত্রিক বলল, এখন দুদিন এই বাড়িতে কিচ্ছু হবে না, আর তার আগেই আমরা ফিরে আসব। চল, বেশি দেরি করা ঠিক হবে না। এই বলে তান্ত্রিক বাড়ি থেকে বেরিয়ে গেল। বীরেন খালি গায়ে একটা গামছা গলায় নিয়ে তান্ত্রিকের পিছনে হাঁটতে লাগলো। বীরেনের বাবা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে সন্ন্যাসী, কি নাম ওনার? এর নাম কালিরাম তান্ত্রিক, মা কালীর মস্ত বড় সাধক। বর্ধমান জেলার মিহিরপুরে জন্ম। শুনেছি এনার মা তন্ত্র সাধনা জানতেন, আর তিনি দৈব শক্তি প্রদানের জন্যে 13 বছরের সন্তানকে সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। তারপর একদিন মা কালীর সামনে নিজের সন্তানকে দিয়ে নিজেকে বলি দেওয়া করিয়েছিলেন। সেই সাধনার পর বাবা কালিরাম মস্ত বড় তান্ত্রিক হয়ে ওঠে। কয়েক বছর নাকি হিমালয়ে গিয়েও সাধনা করে এসেছে। তবে বাবার মন বড় নরম। মানুষের দুঃখে কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়।
বিপদ থেকে রক্ষা করে সাধারণ মানুষকে। কথাগুলো বলে হাত জোড় করে প্রণাম করে বীরেনের মামা। বীরেনও আকাশের দিকে তাকিয়ে প্রণাম করে। বীরেন কালিরাম তান্ত্রিককে অনুসরণ করে হাঁটতে থাকে। সে যে হাঁটছে তা বলা ঠিক হবে না। কালিরাম যেভাবে বড় বড় করে পা ফেলে এগিয়ে চলেছে তাতে করে বীরেনকে কিছুটা যেন ছুটতে হচ্ছে। কয়েকটা গ্রাম পেরিয়ে দুপুর দিকে একটা গভীর জঙ্গলে প্রবেশ করল কালিরাম। শাল গাছের জঙ্গল, বড় বড় গাছে আকাশ ঢাকা পড়ে গেছে। জঙ্গলের মাটিতে ছোট্ট ছোট্ট গাছের আস্তরণ। জঙ্গলের কিছুটা ভিতরে প্রবেশ করার পর বীরেনের গা ছমছম করতে শুরু করলো। প্রায় 4 ঘন্টা হাঁটার পর জঙ্গল পেরিয়ে তারা একটা নদীর কিনারায় এসে পৌঁছালো। নদীর কিনারায় দাঁড়িয়ে কালিরাম চারদিক দেখতে লাগলো। তারপর আবার নদীর বালি বরাবর হাঁটতে লাগলো। বীরেন কিছুটা হাঁপিয়ে গেছে। একটু ছুটে এসে কালিরামকে বলল, বাবা, খুব তেষ্টা পেয়েছে, একটু নদীর জল খাবো। কালিরাম ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে যেমন হাঁটছিল তেমনি দ্রুত হাঁটতে লাগলো। বীরেন নদীর জল খেয়ে আবার ছুটতে লাগলো কালিরামকে লক্ষ্য করে। কালিরাম অনেকটা এগিয়ে গেছে। বীরেন যখন তার কাছে এসে পৌঁছালো তখন কালিরাম একটা শ্মশানের সামনে দাঁড়িয়ে। চারিদিকে বিক্ষিপ্ত কালো কালো পোড়া কাঠ, কোথাও কোথাও কালো পোড়া কাঠের স্তূপ। এদিক ওদিক মানুষের পুরনো জামা কাপড় শাড়ি ছড়িয়ে আছে। কালিরাম বীরেনকে বলল, ওই জঙ্গলে যা, অনেক পেঁচা আছে। দিনের বেলায় জঙ্গলে লুকিয়ে থাকে, একটা ধরে নিয়ে আয়। জীবিত যদি না পারিস তবে মেরে হলেও আনবি। আর হ্যাঁ, জল ছাড়া আর কিছু কিন্তু মুখে দিবি না। বিকেল হয়ে এলো, তাড়াতাড়ি যা। বীরেন মাথা নিচু করে প্রণাম জানিয়ে জঙ্গলের দিকে চলে গেল। বীরেনের ফিরে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ফিরে এসে দেখল কালিরাম একটা বড় শিরীষ গাছের তলায় ছেঁড়া মাদুরের উপর বসে একটা পুরনো ছুরি ছোট একটা কালো পাথরের গায়ে ঘষছে। হয়তো শ্মশানেই কোথাও পড়েছিল। মাদুরের পাশে আরো অনেক কিছুই রয়েছে, দুটো মাটির সরা, কিছু তিল, আরো কি সব। বীরেন কালিরামের কাছে গিয়ে দাঁড়িয়ে বিনীত কণ্ঠে বলল, বাবা, এই যে নিয়ে এসেছি। কালিরাম ছুরি ঘষতে ঘষতে বীরেনের দিকে তাকিয়ে দেখল, তারপর বলল, মরা না জ্যান্ত? মরে গেছে বাবা। ঠিক আছে, ওটাকে এখানে রেখে তুই স্নান করে আয়। বীরেন মরা পেঁচাটাকে মাদুরের পাশে নামিয়ে নদীর দিকে চলে গেল স্নান করতে। কালিরাম পেঁচাটাকে নিয়ে ছুরি দিয়ে পেঁচার পেটটাকে চিরে নাড়ি ভুঁড়িগুলো দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর তাতে কি সব ঢুকিয়ে চেরা জায়গাটা কয়েকটা শুকনো বাবলা কাটা ফুঁড়ে বন্ধ করে দিল। তারপর সেটাকে একটা মাটির সরাতে রেখে তার উপর আর একটা সরা ঢাকা দিয়ে রেখে চলে গেল জঙ্গলের দিকে। বীরেন যখন স্নান করে এলো তখন সন্ধ্যা ঢলে অন্ধকার নেমে এসেছে। শিরীষ গাছের তলায় বীরেন বসে বসে কালিরামের জন্যে অপেক্ষা করতে লাগলো।
কিছুক্ষণ পর কালিরাম কয়েকটা শুকনো ডাল নিয়ে এসে সেগুলো দিয়ে যজ্ঞ সাজালো। তারপর গেল স্নান করতে। স্নান করে এসে ভিজে শরীরেই সেই যজ্ঞের কাঠগুলোর সামনে বসে দুটো পাথর ঠুকে তাতে আগুন জ্বালালো। প্রায় ঘন্টা খানেক নানান রকম মন্ত্র বলতে বলতে যজ্ঞের আগুনের দিকে নানান রকম জিনিস ছুঁড়ে দিতে লাগলো। তারপর সেই মাটির সরাটা যজ্ঞের আগুনে চাপিয়ে দিল। সেটা থেকে একটা পোড়া গন্ধ বেরোতে লাগলো। কিছুক্ষণ পর কালিরাম হাতের ইশারা করে বীরেনকে ডাকলো। বীরেন এইসব পাশ থেকে বসে বসে নিষ্পলক দৃষ্টিতে দেখছিল। কালিরামের ইশারায় কাছে এসে দাঁড়ালো। কালিরাম পড়ে থাকা ছুরিটা তুলে এগিয়ে দিল বীরেনের দিকে। তারপর ইশারা করে বলল হাত কেটে ওই সরার উপর রক্ত দিতে। বীরেন প্রথমটায় থতমত খেয়ে গেল। তারপর কালিরামের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ডান হাতটা এগিয়ে বাঁ হাতে করে ছুরিটা দিয়ে ডান হাতের উপর সজোরে টানল। হাতের থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে ঝরে যজ্ঞের সরাটার উপর পড়তে লাগলো। তারপর কালিরাম ইশারা করে বীরেনকে যেতে বলল। বীরেন আবার এসে আগের জায়গায় গিয়ে বসল। কিছুক্ষণ পর বীরেন দেখল একটা সাদা ধোঁয়ার কুণ্ডলী জড়ো হয়ে কালিরামের সামনে দাঁড়ালো। কালিরাম এবার সেই কুণ্ডলীর দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। যেন সেই সাদা ধোঁয়ার কুণ্ডলী কিছু বলছে, আর কালিরাম তা মন দিয়ে শুনছে। তারপর সেই সাদা ধোঁয়ার কুণ্ডলী আবার এসে যজ্ঞের আগুনে মিশে গেল। কালিরাম কমণ্ডলের জল দিয়ে যজ্ঞের আগুনটা ভালো করে নিভিয়ে দিল, আর তার উপর হাতে করে বালি চাপা দিয়ে দিল। তারপর বীরেনকে বলল, চল, বাড়ি চল। বীরেন উঠে দাঁড়িয়ে বলল, বাবা, কিছু কি উপায় পেলেন? চল রে বেটা, যেতে যেতে বলছি, অনেকটা পথ পৌঁছাতে ভোর হয়ে যাবে। কালিরাম কমণ্ডল আর হাতে সেই ছড়িটা নিয়ে হাঁটতে লাগলো মধ্যরাতের গভীর অন্ধকারে। পিছনে পিছনে বীরেন অনুসরণ করতে লাগলো। এরপর কালিরাম বলতে শুরু করলো, তোকে একটা গল্প বলি, শোন। আজ থেকে প্রায় 200 বছর আগের কথা। নদিয়া জেলার শান্তিপুর গ্রামে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার একটি 7 বছরের টুকটুকে সুন্দর মেয়ে ছিল। বামুন ঘরে 7 বছরের মেয়ে মানে বাবার মাথায় বিরাট সামাজিক চাপ। সেই গরিব বামুন তার ছোট্ট মেয়ে অপুকে বড় আদরে মানুষ করছিল। কিন্তু যখন 7 বছর বয়স হয়ে গেল, অথচ কোনো বামুন পাত্র সন্ধানে পেল না, তখন বেশ চিন্তায় পড়ে গেল। বামুনের গিন্নি পাত্রের সন্ধানে বারবার বামুনকে বিভিন্ন গায়ে পাঠাতে শুরু করলো। কিন্তু সব গ্রামেই যে কটা পাত্রের সন্ধান পেয়েছিল, তাদের উঁচু পণের দাবি মেটানোর সাধ্য ছিল না ওই বামুনের। এমনি করেই দুশ্চিন্তায় যখন দিন কাটছিল, একদিন বামুন গিন্নি এসে বলল, চার ধর্ম তো রাখতেই হবে। আমি খবর পেলুম নদীপথে একজন ব্রাহ্মণ এসেছে। তিনি 20 টাকায় কন্যা উদ্ধার করেন। কুলীন ব্রাহ্মণ, বয়স 70-এর একটু বেশি। আমাদের অপুকে ওনার হাতেই গৌরী দান করো গো। সমাজের কথা ভেবে গরিব বামুন অপুর সাথে সেই কুলীন ব্রাহ্মণের বিবাহ দিল।
লাল চেলি গয়না আলতা পরিয়ে অপুকে দেবীর মতো সাজালো, যেন ছোট্ট মা দুর্গা। পরের দিন মেয়েকে ছেড়ে নতুন জামায় আবার রওনা দিল নদীপথে, আবার কোনো গরিব বামুনের মেয়েকে উদ্ধার করতে। জানিয়ে গেল পরের বছর আসবে। তারপর মা, মেয়ে আর বাবা মিলে বেশ সুখেই দিন কাটছিল। মা কোনোদিন মেয়েকে রান্নাঘরে যেতে দেয়নি। মেয়ের আগুনে বড় ভয় ছিল। এমনি করে দিন কাটতে কাটতে শরৎকাল এসে গেল। পুজো আসায় চারিদিকে সাজো সাজো রব। মেয়ের জন্যে বাবা আলতা পেড়ে শাড়ি এনে দিল। অভাবের সংসারে খুশির জোয়ার। তারপর একদিন মেয়ের শ্বশুর বাড়ি থেকে খবর এলো আদিত্য নারায়ণ চাটুর্যে দেহ রেখেছেন। যথাবিধি অনুসারে অপুকেই সহ মরণের জন্য নির্দেশ দিয়েছেন তারা। এছাড়া আর কোনো উপায় নেই। নতুন আলতা পেড়ে শাড়ি, কপালে চন্দনের ফোঁটা, পায়ে আলতা পরিয়ে অপুকে সাজানো হলো। হাঁড়ি ভর্তি শ্বশুর ঘর থেকে দই মিষ্টি এলো। অপু ভাবল উৎসব। সে প্রাণ ভরে দই মিষ্টি খেলো। সে তার মা বাবাকে জোর করে খাওয়াতে লাগলো। কিন্তু অপু জানল না উৎসবটা কিসের। কালিরাম একটু চুপ হয়ে গেল। বীরেন আগ্রহের সাথে বলল, তারপর তারপর কি হলো বাবা? তারপর নদীর ধারে মৃতদেহ আনা হলো। বামুনের ঘরে খবর এলো চিতা সাজানো হয়ে গেছে। সতী মাতাকে নিয়ে যাওয়ার নির্দেশ দিল কুলীন সমাজ। সময় হয়ে গেছে। মেয়েকে কোলে নিয়ে বামুন চলল নদীর দিকে। বাচ্চা মেয়ে বুঝতেও পারল না ওকে কোথায় নিয়ে যাচ্ছে। আদিত্য নারায়ণকে চিতায় তুলে সমস্ত বিধি নিয়ম পালন করা হলো। তারপর চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। তখন সেই ছোট্ট অপু তার বাবাকে বলল, বাবা চলো এবার ঘরে যাই, আমার আগুন দেখে ভয় লাগছে। ঠিক তখনই ওই পরিবারের দুজন লোক এলো। ওর বাবার গলা জড়িয়ে ধরল অপু। কিন্তু তারা অপুকে জোর করে ছাড়িয়ে নিয়ে গিয়ে মুখটা কাপড় দিয়ে বেঁধে দিল। তারপর হাত পা সব একে একে বেঁধে ফেলল। অপু জোরে কাঁদতে লাগলো। তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। বামুন জোর হাত করে দাঁড়িয়ে রইল। তারপর ওরা অপুকে জ্বলন্ত চিতার দিকে ছুঁড়ে দিল। চারিদিকে ঢাক ঢোল কাসর ঘণ্টা বেজে উঠল। সতী সতী রবে আকাশ পাতাল কেঁপে উঠল। কিন্তু ছোট্ট অপু বুঝতে পারেনি তার কেন এই মর্মান্তিক পরিণতি হলো। এই পর্যন্ত বলে কালিরাম থেমে গেল। ওরা জঙ্গলটা তখন পেরিয়ে গেছে। বীরেন জিজ্ঞেস করলো, বাবা তবে তবে আমি কি কোনো রকম ভাবে ওই পাপের ভাগীদার? কালিরাম হাসতে হাসতে বলল, তোর বোধ শক্তি ভালোই আছে দেখছি। আদিত্য নারায়ণের চতুর্থ জন্ম তোর রূপে। এই 4 জন্ম ধরে অপুর আত্মা তোর পরিবারকে পুড়িয়ে মারছে।
এবারও তাই হবে। কোনো দৈব শক্তি এই ধ্বংসলীলা আটকাতে পারবে না। কিন্তু বেঁচে থাকতে অপর্ণা তো গোটা পরিবারকে খুব ভালোবাসতো। ভালো জামা পরে থাকাকালীন সবাই কাদা থেকে দূরেই থাকতে চায়, তেমনি শরীর থাকাকালীন সব কিছু ভুলে থাকে, কিন্তু আত্মা অবিনশ্বর। যতক্ষণ না অপুর আত্মা শান্তি পাচ্ছে ততক্ষণ ওকে আটকানো যাবে না। এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই বাবা? আমাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু কিন্তু আমার ছোট ছেলেটা। কথাগুলো বলতে বলতে বীরেনের গলা ধরে এলো। কালিরাম বলল, উপায় একটা আছে, কিন্তু আজ যদি অপুর আত্মা কারুর হত্যা করতে না পারে তবে কাল সবার মৃত্যু একসাথে হবে। কি উপায় বাবা? যা বলবেন আমি তাই করব, শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। তোর ঘরে অপর্ণার কোনো প্রিয় জিনিস বা গুরুত্বপূর্ণ কিছু আছে? তেমন প্রিয় জিনিস বলতে তো কিছু নেই। কথা বলতে বলতে কালিরাম ও বীরেন বাড়ি পৌঁছালো। তখন রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটে উঠেছে। বাড়িতে পৌঁছাতেই বীরেনের মামা এসে কালিরামের পায়ের ধুলো নিল। তারপর কালিরামের খাওয়ার ব্যবস্থা করল। বীরেনও অল্প কিছু খেয়ে নিল। তারপর হাটের দিকে গেল। ছেলের জন্য দই মিষ্টি নিয়ে এলো। ছেলেকে নিজের হাতে খাইয়ে দিল। প্রায় দুপুর 12টার দিকে ছেলেকে নিয়ে কালিরামের সাথে বেরিয়ে পড়ল বীরেন। এবার সঙ্গে বীরেনের মামাও এলো। সঙ্গে নিল অপর্ণার বিয়ের বেনারসি শাড়িটা। বাড়িতে রইল শুধু বীরেনের বাবা। তবে এবার আর হেঁটে নয়, একটা গরুর গাড়িতে চেপে বসলো সবাই। শুধু কালিরাম হাঁটতে লাগলো গাড়ির সামনে সামনে। বীরেন গাড়ি চালাতে লাগলো। এবার আর জঙ্গলের মাঝে মাঝে নয়, অনেকটা ঘুরে জঙ্গল পেরিয়ে সামনের নদীর ধার বেয়ে ওরা আবার এসে পৌঁছালো সেই শ্মশান ঘাটটায়। জঙ্গলের ধারে দুটো গাছে গরু দুটোকে বেঁধে দিল বীরেন। তারপর গাড়ি থেকে একটা কোঠার নিয়ে জঙ্গলে প্রবেশ করল। সঙ্গে গেল কালিরাম। শিরিষ গাছটার তলায় বীরেনের মামা বীরেনের ছেলেকে নিয়ে অপেক্ষা করতে লাগলো। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। প্রায় সন্ধ্যার সময় বীরেন এক বোঝা কাঠ কাঁধে করে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো। সেগুলোকে একটি জায়গায় রেখে আবার জঙ্গলে গেল। বীরেন এমনি করে কয়েক বোঝা কাঠ নিয়ে এসে জমা করল। কালিরামও জঙ্গল থেকে বেরোলো। তারপর নদীর জলে স্নান করে এসে একটা জায়গায় কমণ্ডল থেকে জল ছিটিয়ে ধ্যানে বসল। বীরেন একটার পর একটা কাঠ সাজিয়ে চিতা তৈরি করল। নিষ্পলক দৃষ্টি নিয়ে দেখতে লাগলো বীরেনের ছোট্ট ছেলেটা। বীরেনের মামাও অবাক হয়ে দেখছে। সে এ বিষয়ে কিছুই জানে না, তাকে কেউ কিছু বলেওনি। কালিরাম একটু পরে ধ্যান সেরে উঠে এলো। এদিকে বীরেন তখন চিতা পুরোপুরি সাজিয়ে ফেলেছে। কালিরাম এসে বীরেনের মামাকে বলল, যাও, ওকে নিয়ে স্নান করে এসো। কালিরামের গম্ভীর কণ্ঠস্বর শুনে চমকে উঠল বীরেনের ছেলে। বীরেনের মামাও ভয় পেয়ে গেল। ধীরে ধীরে বীরেনের ছেলেকে নিয়ে বীরেনের মামা নদীর দিকে চলে গেল। কালিরাম চিতার কাছে এসে বীরেনকে বলল, অপর্ণার বিয়ের বেনারসি শাড়িটা চিতার উপর রেখে তুই স্নান করে একটা নতুন ধুতি পরে আয়। বীরেন কালিরামের পায়ের ধুলো নিয়ে
একটা নতুন ধুতি নিয়ে নদীর দিকে স্নান করতে চলে গেল। কালিরাম বেনারসের উপর কমণ্ডলের জল ছিটিয়ে মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণ পর বীরেনের মামা বীরেনের ছেলেকে নিয়ে এলো। চোখে তার ভয়ের ছাপ। একটু পরে বীরেনও স্নান করে এলো। একটা কুচির কাছাতে আগুন ধরিয়ে কালিরাম বীরেনের ছেলের হাতে দিল। তারপর তাকে চিতার কাছে নিয়ে গিয়ে চিতাতে আগুন দিতে বলল। দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। কালিরাম ইশারা করল বীরেনের দিকে। বীরেন এসে তার ছেলের কপালে চুমু খেল। তারপর তার মামার দিকে একবার তাকালো। কালিরামের কাছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ধীরে ধীরে জ্বলন্ত চিতার উপর উঠে বসল বীরেন। বীরেনের মামা দু হাত দিয়ে বীরেনের ছেলেকে জড়িয়ে ধরল। চারদিক থেকে এক অদৃশ্য ঢাক ঢোল কাসর ঘণ্টার ধ্বনি সশব্দে বেজে উঠল।